তো এখন আমরা আলোচনা করছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, তো তোমরা আগেই জেনেছো যে আমরা তিন ধরনের এনসেম্বল নিয়ে এখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আলোচনা করে থাকি। একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা হচ্ছে এইটা অর্থাৎ গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। তো এই তিনটে এনসেম্বলের মধ্যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল হচ্ছে, এটা বলা যেতে পারে যে মোস্ট ন্যাচারাল এনসেম্বল, ঠিক আছে, বা বলা যেতে পারে যে এটা হচ্ছে মোস্ট কমন এনসেম্বল ইন আওয়ার ইউনিভার্স, বা আমরা যে যে সমস্ত সিস্টেম আলোচনা করে থাকি তাদের ফিচার্সগুলো ন্যাচারালি এই গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের সঙ্গে মেলে আর কি। তো যাই হোক, তোমরা জানো যে এনি ম্যাক্রোস্টেট এনি ম্যাক্রোস্টেট represented macrostate represented under grand canonical ensemble GCE, সেটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি না মিউ ভি টি, ঠিক আছে। অর্থাৎ গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের আন্ডারে যে ম্যাক্রোস্টেট থাকবে সেই ম্যাক্রোস্টেটের আন্ডারে প্রত্যেকটা মাইক্রোস্টেটেরই কিন্তু মিউ সেম হবে, ভি সেম হবে এবং টেম্পারেচার সেম হবে। অর্থাৎ এই ম্যাক্রোস্টেটের আন্ডারে যতগুলো মাইক্রোস্টেট থাকবে, যত মাইক্রোস্টেট থাকবে না কেন, তাদের এই কেমিক্যাল পোটেনশিয়াল, ভলিউম এবং টেম্পারেচার সেম হবে। তো টেম্পারেচার সেম মানে কি, দিস উইল অ্যালাউ দ্য ইন্টারাকশন অফ এনার্জি, তাই না? হ্যাঁ, যদি কোনো সিস্টেমে চেঞ্জ আসে কিন্তু সিস্টেমের প্রেসার ভলিউমে চেঞ্জ আসতে পারতো, এখানে ভলিউম ফিক্সড আছে কিন্তু কোনো রকম ইন্টারাকশনের জন্য যদি টেম্পারেচার ফিক্সড রাখতে হয় তাহলে আমরা বলতে পারি সিস্টেমটা সারাউন্ডিংয়ের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করছে। তাই জন্য যেহেতু টেম্পারেচার ফিক্সড, তাই জন্য আমরা বলতে পারি যে উই হ্যাভ টু অ্যালাউ দ্য এক্সচেঞ্জ অফ এনার্জি। তারপর হচ্ছে কি ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে বলতে হবে যে সিস্টেমটা হচ্ছে মেকানিক্যালি আইসোলেটেড, মেকানিক্যালি আইসোলেটেড অর্থাৎ সিস্টেমটা একটা রিজিড ওয়াল বা রিজিড বাউন্ডারির মধ্যে আছে, তাই জন্য তার ভলিউমটা হচ্ছে ফিক্সড। আর মিউ কনস্ট্যান্ট এটা আমাকে অ্যালাউ করছে যে পার্টিকেল নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ পার্টিকেল ফিক্সড নয়, পার্টিকেল ইন্টারাকশন হচ্ছে। অর্থাৎ উই হ্যাভ টু ইনকর্পোরেট দ্য পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন প্রসেস ইন অর্ডার টু কিপ দ্য মিউ ফিক্সড, সো ডেল্টা এ। ওকে, তাহলে আহ, এই যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল আমরা ইউজ করব সেই সমস্ত সিস্টেমকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আমরা দেখব যে পার্টিকেল নাম্বার ফিক্সড নয়, অর্থাৎ পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন প্রসেস ঘটছে, এনার্জি ফিক্সড নয় অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, তবে কি সিস্টেমটা মেকানিক্যালি আইসোলেটেড অর্থাৎ তার ভলিউমটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। অর্থাৎ বলা যেতে পারে ইটস এ ওপেন সিস্টেম, ইটস অ্যান ওপেন সিস্টেম, ঠিক আছে। একটা ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা আহ, তার যদি স্ট্যাটিস্টিক্যাল আউটকামগুলো আমরা অ্যানালিসিস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল ইউজ করব। এই জন্য এটা মোস্ট ন্যাচারাল এনসেম্বল বলা যেতে পারে, ঠিক আছে। তো সিস্টেমটাকে একটু আমি স্কিমেটিক্যালি একটু রিপ্রেজেন্ট করছি, যে সাপোজ এরকম একটা সিস্টেম সিস্টেম আছে এবং এই সিস্টেমটাকে একটা রিজার্ভারের সঙ্গে থার্মাল কন্ট্যাক্টে রাখা আছে এবং রিজার্ভারের টেম্পারেচার হচ্ছে টি। যেহেতু রিজার্ভারের সঙ্গে থার্মাল কন্ট্যাক্টে আছে, তাই জন্য তাদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে, অর্থাৎ এর টেম্পারেচারও হয়ে যাবে টি।
এদের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ হতে পারে, এদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, তবে এই ওয়ালটা হচ্ছে রিজিড ওয়াল, অর্থাৎ এর ভলিউমটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ভলিউমটা হচ্ছে ফিক্সড। তো এখানে আমরা কনসিডার করছি এটা সিস্টেম। আমরা কনসিডার করছি যে এটা হচ্ছে সিস্টেম, আর এটা হচ্ছে রিজার্ভার। ওকে, তো সিস্টেম প্লাস রিজার্ভার, সিস্টেম প্লাস রিজার্ভার, এই দুটো মিলে এরা কিন্তু মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে আছে। মানে কি না, সিস্টেম যা ইন্টারঅ্যাক্ট করুক না কেন সেটা ওই রিজার্ভারের সঙ্গেই করছে, এবং রিজার্ভারও যা ইন্টারঅ্যাক্ট করুক না কেন সেটা এই সিস্টেমের সঙ্গেই করছে। এই দুজনের মধ্যে কেউই বাইরের কোনো সারাউন্ডিংয়ের সঙ্গে, অর্থাৎ এই দুজন ছাড়া বাইরে কারোর সঙ্গে কিন্তু কোনো রকম ইন্টারঅ্যাক্ট করছে না। অর্থাৎ এই পুরো জিনিসটা, এই পুরো বিষয়টা একটা আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, তো সাধারণত আমরা এরকম ধরে থাকি কোনো সিস্টেমকে অ্যানালিসিস করার ক্ষেত্রে, যে এরকম একটা সিস্টেম নিলাম আর তার সঙ্গে এরকম একটা রিজার্ভার নিয়ে নিলাম, যা ইন্টারাকশন এই সিস্টেম এবং রিজার্ভারের মধ্যেই হচ্ছে। ওকে, তো যাই হোক, আমরা দেখলাম যে একটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল এর ক্ষেত্রে ম্যাক্রোস্টেটটা তাহলে রিপ্রেজেন্ট হবে মিউ। মিউ মানে কেমিক্যাল পোটেনশিয়াল, ভলিউম আর টেম্পারেচার। তাহলে আমরা দেখছি এর আন্ডারে যত মাইক্রোস্টেট থাকবে তাদের সবার কিন্তু নাম্বার অফ পার্টিকেল ফিক্সড নয়। সো লেট রিপ্রেজেন্ট এ মাইক্রোস্টেট, একটা যে কোনো একটা আরবিটারি মাইক্রোস্টেট আমরা কনসিডার করলাম। সাপোজ দিস ইজ নিউ, নিউ হচ্ছে একটা মাইক্রোস্টেট। তো নিউটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম এইভাবে, আমরা জানি ফেজ স্পেস ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, কিউকে পিকে পিকে অ্যান্ড যেহেতু এখানে প্রত্যেকটা মাইক্রোস্টেটের নাম্বার অফ পার্টিকেল আলাদা, তাই জন্য সাপোজ এই নিউ মাইক্রোস্টেটের মধ্যে নাম্বার অফ পার্টিকেল হচ্ছে এন নিউ। ঠিক আছে, তো কিউকে পিকে এন নিউ, এন সাফিক্স নিউ অ্যাকচুয়ালি একটু এন। ওকে, সো দিস ইজ এ পার্টিকুলার মাইক্রোস্টেট। ওকে, এই মাইক্রোস্টেটের আন্ডারে আমি একটা পার্টিকুলার মাইক্রোস্টেট কনসিডার করেছি গামা, সরি নিউ। ঠিক আছে, গামা আর নিউ আমার মানে লেখাটা প্রায় একই রকম হয়ে যাবে, তোমরা কারেক্টলি এটাকে নেবে। সো আমরা একটা পার্টিকুলার মাইক্রোস্টেট নিউ কনসিডার করলাম। ওকে, তো সেই নিউটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি কিউকে পিকে, আর এর জন্য নাম্বার অফ পার্টিকেল হচ্ছে এন। ওকে, নাও দ্য অকুপেন্সি প্রবাবিলিটি বা probability distribution function, probability distribution function মানে অকুপেন্সি প্রবাবিলিটি অফ দ্যাট মাইক্রোস্টেট, অর্থাৎ এই মাইক্রোস্টেটটার অকুপেন্সি প্রবাবিলিটি, সেটাই বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম সাপোজ পি নিউ বলে। সো পি নিউটা কি হবে? পি নিউটা যেটা হবে যে একটা বোলজম্যান ফ্যাক্টর আসবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এনার্জি মানে হ্যামিল্টনিয়ান অফ দ্যাট পার্টিকুলার মাইক্রোস্টেট, সেটাকে আমি এইচ নিউ বলে লিখলাম, মাইনাস অফ মিউ এন নিউ। ওকে,
এইচ নিউ মাইনাস মিউ এন নিউ। ওকে, যেখানে অফকোর্স এই যে এটা হচ্ছে আমার নিউ এনার্জি স্কেল বলা যেতে পারে। হচ্ছে আমার এই যে এইচ নিউ মাইনাস মিউ এন নিউ, এটা হচ্ছে আমার এনার্জি স্কেল অফ গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে আমরা এই এনার্জি স্কেল ইউজ করব, কারণ আমরা তো জানি অলরেডি, আমরা যখন ডিস্ট্রিবিউশন পড়েছিলাম তখন ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে কি লিখেছিলাম, বিটা ইন্টু ই মাইনাস মিউ। ই ছিল এনার্জি আর মিউ ছিল কেমিক্যাল পোটেন্সি। তো এখানে আমরা টোটাল এনার্জি বের করানোর ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল মিউ ইন্টু এন নিউ টার্মটাকে এখান থেকে মাইনাস করছি। এটা হচ্ছে আমার নিউ এনার্জি স্কেল ফর গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, এবার এটাকে নর্মালাইজ করার জন্য আমাকে কি করতে হবে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট নিতে হয়। তো সেটা হতে পারে যে সামেশন ওভার নিউ অ্যান্ড এন নিউ, নিউ এবং এন নিউ দুটোর উপর সাম হবে ইন্টু ওভার মানে এই টার্মটার উপর, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ অফ নিউ মাইনাস মিউ এন। ওকে, তো এটা হচ্ছে একটা নর্মালাইজড ফর্মে আমি কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা রিপ্রেজেন্ট করলাম গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে। এবং এই নিচে যেটা লিখেছি এই যে বিষয়টা, এইটাকে অ্যাকচুয়ালি আমরা পার্টিশন ফাংশন হিসেবে বলে দিই, যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট হিসেবে যেটাকে আমরা ডিভাইড করে দিই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিশন ফাংশন। আমরা ক্যানোনিক্যাল কেসে কিন্তু একই রকমভাবে এই পার্টিশন ফাংশন ডিফাইন করেছি। তো এইটাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে এটাকে বলা হয় গ্র্যান্ড পার্টিশন ফাংশন। ওকে, গ্র্যান্ড পার্টিশন ফাংশন। তো পরবর্তীকালে আমরা এটাকে জিপিএফ বলে লিখব, গ্র্যান্ড পার্টিশন ফাংশন। তো সেটাকে এভাবে আমি রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ ফাংশন অফ মিউ ভিটি, ঠিক আছে, গ্র্যান্ড পার্টিশন ফাংশন মিউ ভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন ওভার নিউ অ্যান্ড ওভার অল মাইক্রোস্টেট, যেন এন নিউ e to the power minus beta h nu minus mu। এটা তো এখানে এই যে সাম দেওয়া হয়েছে ওভার নিউ, অর্থাৎ যতগুলো মাইক্রোস্টেট থাকবে সবার উপরে সাম হবে। তারপর প্রত্যেকটা মাইক্রোস্টেটে আবার যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ পার্টিকেল ধরি, যে কারণ নাম্বার অফ পার্টিকেলটাও ফিক্সড নয়, তো সেটার উপরে আবার সাম করতে হবে। তো এই যে সামটা এটাকে বলা হয় আনরেস্ট্রিক্টেড সাম। ঠিক আছে, এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড সাম, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই, অল পসিবল যতগুলো হতে পারে সেটার উপরেই কিন্তু আমাকে সাম করতে হবে। তবে এটাকে আমরা কনভার্ট করতে পারি রেস্ট্রিক্টেড সামে। কীরকম কীরকম হয় না, এটাকে আমি এরকম লিখলাম যে সামেশন ওভার এন নিউ, এবং এন নিউটা অবশ্যই জিরোও হতে পারে আবার ইনফিনিটিও হতে পারে, মানে এমন কোনো মাইক্রোস্টেট থাকবে যেখানে একটাও পার্টিকেল থাকবে না, থিওরিটিক্যালি অফকোর্স আমরা ভাবতে পারি। আবার থাকতে পারে, যেহেতু আমি হিউজ নাম্বার অফ পার্টিকেল সিস্টেম নিয়েছি, তাহলে সমস্ত পার্টিকেলও থাকতে পারে পার্টিকেল ক্রিয়েশনের মাধ্যমে হিউজ নাম্বার অফ পার্টিকেল, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলের মাইক্রোস্টেটও থাকতে পারে। সো এন নিউ রানিং ফ্রম 0 to infinity into e to the power mu beta n নিউ। তারপরে যেটা আছে এই যে সামটা আমি করছি নিউর ওপরে, এবং কোনো একটা পার্টিকুলার মাইক্রোস্টেটে যদি এন নিউ নাম্বার অফ পার্টিকেল থাকে, সো নিউ এন নিউ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে রেস্ট্রিক্টেড সাম। ঠিক আছে, সামেশন ওভার এ পার্টিকুলার মাইক্রোস্টেট
যে মাইক্রোস্টেটে আবার এন নিউ নাম্বার অফ পার্টিকেল আছে, সেই জন্য এটাকে আমরা লিখছি ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ এইচ নিউ। ওকে, তাহলে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড সাম। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড সাম। রেস্ট্রিক্টেড সাম কেন? কারণ হচ্ছে আমি কোন একটা পার্টিকুলার মাইক্রোস্টেট ধরেছি, যে মাইক্রোস্টেটে এন নিউ নাম্বার অফ পার্টিকেল আছে, তার উপরে সাম করলাম এটা, তারপর এই ফ্যাক্টরটা গুণ করলাম, দিয়ে এরকম প্রত্যেকটা এন নিউর জন্য যা যা রেজাল্ট আসবে তাকে আবার আমি গ্র্যান্ড সাম করছি এখানে। ঠিক আছে, একদম বাইরে আউটার সাম যেটা আছে হচ্ছে গ্র্যান্ড সাম। তো দিস ইনার সাম যেটা, সেটা রেস্ট্রিক্টেড সাম। সাপোজ আমি ধরলাম যে কোনো মাইক্রোস্টেটে 50টা পার্টিকেল আছে, তাহলে 50টার উপরে ধরে এই সামটা আমি বের করব, তারপরে সেটা করেসপন্ডিং ফ্যাক্টর গুণ করব। আবার 51 আছে কোনোটা, 51 ধরে বের করব, 52 ধরে বের করব, দিয়ে প্রত্যেকটা পসিবল এন নিউর যা ভ্যালু তার উপর এই রেস্ট্রিক্টেড সাম পারফর্ম করব, দিয়ে এই ফ্যাক্টর গুণ হয়ে আমি আবার আউটার সাম করব। তো এইভাবে একটা আনরেস্ট্রিক্টেড সামকে আমি রেস্ট্রিক্টেড সামে এইভাবে কনভার্ট করব। ঠিক আছে, এবারে ওই যদি দেখি যেটা রেস্ট্রিক্টেড সামের মধ্যে যে বিষয়টা আছে, যে ফ্যাক্টরটা আছে, সেটা একটু দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে এইটা, যে সামেশন ওভার নিউ নিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ এইচ নিউ। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন অফ অ্যান এনসেম্বল। এনসেম্বল মানে অবশ্যই একটা ক্যানোনিক্যাল এনসেম্বল ভাবতে পারি, হ্যাভিং নাম্বার অফ পার্টিকেল having suppose n new number of particle, n new number of particles। অর্থাৎ এখানে তো অনেক মাইক্রোস্টেট আছে, যে সমস্ত মাইক্রোস্টেটের ক্ষেত্রে আমরা দেখব যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এন নিউ, তাদের একটা যদি কালেকশন নিয়ে নিই, তারা একটা এনসেম্বল তৈরি করবে এবং তারা সেটা ক্যানোনিক্যাল এনসেম্বল হবে, কারণ এন ফিক্সড, এন নিউ ফিক্সড। অর্থাৎ যে সমস্ত মাইক্রোস্টেট, এখানে তো এটা যেহেতু গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, এখানে সমস্ত মাইক্রোস্টেটের এন ফিক্সড নয়, কিন্তু আমি বলছি এদের মধ্যে যে সমস্ত এনসেম্বলের, মানে এনসেম্বল নয়, মানে যে সমস্ত মাইক্রোস্টেটের নাম্বার অফ পার্টিকেলটা এন নিউ, তাদের একটা কালেকশন নিলাম, তাদেরকে কালেক্ট করে আমি একটা ক্যানোনিক্যাল এনসেম্বল ভাবতে পারি, যাতে যাতে আমরা দেখব এন নিউ নাম্বার অফ পার্টিকেল আছে। তো তাদের ক্ষেত্রে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশনটা এইটা। ঠিক আছে, তো সেটাই আমরা লিখছি। সো দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন টি ভি এন। ওকে, সো ওভারঅল তাহলে আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশন মিউ ভিটি এটাকে লিখতে পারি সামেশন ওভার এন নিউ ফ্রম 0 to infinity e to the power mu beta n new, okay, into canonical partition function tv। তাহলে এইটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন ফর গ্র্যান্ড পার্টিশন ফাংশন, এবং গ্র্যান্ড পার্টিশন ফাংশন এবং ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশনের মধ্যে একটা রিলেশন হচ্ছে এইটা। আচ্ছা, ওকে, তো আমি এর অরিজিনাল ফর্মটাই আরেকবার এখানে লিখছি, কারণ আমার কাজে লাগবে। সেটা হচ্ছে কি জেড অফ মিউ ভিটি ইকুয়ালস টু সামেশন ওভার এন এন নিউ নিউ ই টু দি পাওয়ার
এই যে এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমি ভেঙে নিচ্ছি, মানে মাইনাস বিটা এইচ নিউ আর ই টু দি পাওয়ার প্লাস হয়ে যাচ্ছে মিউ বিটা এন, এভাবে লিখছি আমি। তো এখানে আমরা যদি এভারেজ নাম্বার অফ পার্টিকেল বের করতে চাই, এভারেজ নাম্বার অফ পার্টিকেলস, এভারেজ নাম্বার অফ পার্টিকেলস মানে কি, এখানে তো অনেক মাইক্রোস্টেট আছে, তাদের নাম্বার অফ পার্টিকেলও ফিক্সড নয়। তো আমি যদি বলি যে সবার মধ্যে এভারেজ কতগুলো নাম্বার অফ পার্টিকেল আছে, অর্থাৎ মিন অকুপেশন নাম্বার বলা যেতে পারে, তাকে আমরা এন দ্বারা ডিনোট করছি। দিস ইজ এভারেজ অফ এন নিউ। ঠিক আছে, এন নিউ হচ্ছে নিউ মাইক্রোস্টেটের নাম্বার অফ পার্টিকেল। তো এরকম সমস্ত যত রকম ডিফারেন্ট পসিবল নাম্বার থাকবে ডিফারেন্ট মাইক্রোস্টেটের জন্য, তাদের মিন এটা হচ্ছে এইটা। তো এন নিউটা আমরা কি লিখতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সামেশন ওভার এন নিউ অ্যান্ড নিউ, এন নিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ নিউ ই টু দি পাওয়ার মিউ বিটা এন নিউ। ঠিক আছে, এটা হবে। আর একে নর্মালাইজ করার জন্য আমরা এটার সাম নিই, অর্থাৎ জেড, এটা লিখতে পারি। ওকে, নেক্সট নেক্সট এই যে টার্মটা, ওপরের যে টার্মটা, সেটাকে আমরা এরকম লিখতে পারি যে ডেল ডেল অফ মিউ বিটা অফ জেড, তাই না? কারণ জেডকে যদি আমি মিউ বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, একটা এন নিউ সামনে আসছে, সেটা এখানে ছিল, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি। অর্থাৎ মিন অকুপেশন নাম্বার এন, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ডেল মিউ বিটা অফ লন জেড, ডেল ডেল মিউ বিটা অফ লন। তো এই জিনিসটা আমরা দেখলাম। ওকে, আচ্ছা, এবারে যদি আমরা স্প্রেডিং অফ দ্য পার্টিকেলস দেখতে চাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে সিগমা এন বলে ডিনোট করছি। ওকে, তাহলে সিগমা এন স্কোয়ার যেটা হয় সেটা কি হয়, এন গামা স্কোয়ারের এভারেজ মাইনাস, গামা নয় নিউ অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এন নিউ স্কোয়ারের এভারেজ মাইনাস এন নিউ এভারেজের স্কোয়ার। নিজেই কনফিউজড হয়েছে এই গামা আর নিউ, দ্য হরিবল থিং। মানে গামা আর নিউ আমার কাছে ডিস্টিংগুইশ করা খুব একটা, মানে খুব হরিবল একটা ব্যাপার। তো যাই হোক, সো এন নিউ স্কোয়ার তার এভারেজ মাইনাস এন নিউ এভারেজ স্কোয়ার। সো এন নিউ স্কোয়ারের এভারেজ মানে কি, এটা তাহলে হয়ে যাচ্ছে কি 1/z, ওকে, সামেশন ওভার এন নিউ অ্যান্ড নিউ, এন নিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ এইচ নিউ, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মিউ বিটা এন নিউ, এটা, তাই তো। আর এখানে যেটা আছে সেটা থাকলো এন নিউ এভারেজ স্কোয়ার। তো এই যে ফার্স্ট টার্মটাকে আমরা এরকম লিখতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু 1/z ডেল টু অফ মিউ বিটা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ জেড, মাইনাস 1/z অফ ডেল অফ মিউ বিটা অফ জেড দ্যাট হোল স্কোয়ার। মানে জাস্ট ভ্যালুটা বসিয়েছি, আমি তো আগে বের করলাম এক্সপ্রেশনটা, এই জিনিসটা, এটা এখানে আমি বসিয়েছি। তো ডেরিভেটিভের ফর্মে আমি এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু ডেল অফ মিউ বিটা অফ 1/z অফ ডেল মিউ বিটা অফ z। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু n, মানে মিন অকুপেশন নাম্বার, সো দ্যাট ইজ ডেল n বাই ডেল অফ মিউ বিটা। So sigma n square
equals to that. Sigma n square is equal to that. Okay. সো আমরা যদি দেখি যে তো মিউ বিটা হচ্ছে একটা ইনটিউসিভ কোয়ান্টিটি, তো সেক্ষেত্রে ইট উইল নট ডিপেন্ড অন এন, অর্থাৎ এর মধ্যে এন এর কোনো ডিপেন্ডেন্স নেই নাম্বার অফ পার্টিকেলের। তাই জন্য আমরা বলতে পারি যে সিগমা এন স্কোয়ার দ্যাট উইল স্কেল, ওকে, অর দ্যাট উইল বি স্কেলড অ্যাজ এন। সিগমা এন স্কোয়ার উইল বি স্কেলড অ্যাজ, তাহলে সিগমা এন that will be scaled as root over n. Okay, তাহলে sigma n by mean occupation number that will be scaled with 1 by root n. Okay, তো তাই জন্য at the limit of n tends to infinity আমরা দেখতে পাবো sigma n by n it will go to 0, অর্থাৎ এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাই? এই জিনিসটা আমরা দেখতে পাই অর্থাৎ সিগমা এন বাই এন ইকুয়াল টু 0 হয় কার ক্ষেত্রে? মাইক্রোক্যানোনিক্যালের ক্ষেত্রে হয়, ক্যানোনিক্যালের ক্ষেত্রে হয়, কারণ তাদের ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেলটা ফিক্সড থাকে। ঠিক আছে, সো সিগমা এন অর্থাৎ এন এর ভ্যারিয়েশনটা ওখানে 0 হয়। কিন্তু গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে এন তো ভ্যারি করে, কিন্তু অ্যাট দ্যাট লিমিট, অর্থাৎ যদি হিউজ নাম্বার অফ পার্টিকেল কোনো সিস্টেমে থাকে, যেটাকে বলা হয় থার্মোডিনামিক লিমিট, so at the thermodynamic limit grand canonical ensemble it will be tending to the microcanonical and canonical case. স্বাভাবিক ব্যাপার, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ধরো কোথাও একটা হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে কোনো সিস্টেম, মানে লিটারালি ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, সেখানে যদি কিছু পার্টিকেল ক্রিয়েট বা অ্যানিহিলেটও হয়, তাতে কি আমরা বলবো যে তার পার্টিকেল নাম্বার খুব একটা চেঞ্জ হয়ে গেছে? আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে যে তার পার্টিকেল নাম্বার ফিক্সড। যেমন ধরো সমুদ্র থেকে যদি 1-2 বালতি জল আমি তুলে নিই, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমি বলবো না যে তার জল কমে গেল, বা যদি 2-1 বালতি যোগ করে দিই বেড়ে গেল। এখানেও সেরকম বিষয়টা, যে যদি আমরা থার্মোডাইনামিক লিমিট ইউজ করি n টেন্ডস টু ইনফিনিটি, এই লিমিটে একটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল সেটা মাইক্রো ক্যানোনিক্যাল এবং ক্যানোনিক্যালের মতোই কিন্তু বিহেভিয়ার দেখা। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে আমরা এমন একটা সিস্টেম কনসিডার করলাম যেটা টেন্ডস টু থার্মোডাইনামিক লিমিট, অর্থাৎ এই সিস্টেম containing huge number of particles তার ক্ষেত্রে n যেটা আমি বলছি সেটা টেন্ডস টু ইনফাইনাইট তো বলতে পারবো না, ফাইনাইট বাট হিউজ, তাই না? ফাইনাইট কিন্তু মানে ইনফাইনাইট, তুমি যদি থিওরিটিক্যালি ইনফাইনাইট বসাতে চাও তাহলে কিন্তু মানে বাস্তবে সেরকম হয় না, মানে হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে বাট ফাইনাইট। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সিগমা এন বাই এন দ্যাট উইল বি ভেরি স্মল, ভেরি স্মল, হয়তো পুরোপুরি 0 নয় কিন্তু খুবই ছোট হবে। অর্থাৎ সেক্ষেত্রে দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেলস will be very sharp। ঠিক আছে, পার্টিকেলের ডিস্ট্রিবিউশনটা খুব শার্প হবে, মানে একটা কোনো পার্টিকুলার ভ্যালু অর্থাৎ এভারেজ ভ্যালুর কাছে তার মানে ভ্যালুটা বেশি হবে, স্প্রেডিংটা পরপর কমে যাবে। ঠিক আছে, আমি একটু ডায়াগ্রামে দেখালে বুঝতে পারবে। যে সাপোজ আমি এদিকে একটা ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি যে
এন, আর এদিকে হয়তো কোনো কোয়ান্টিটি, ঠিক আছে, হতে পারে সেটা এনার্জি বা কিছু। তো তার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যদি সাধারণত আমি দেখলাম যে এরকম একটা কিছু ডিস্ট্রিবিউশন এলো, ঠিক আছে, এটা হচ্ছে এন এভারেজ যেটা, আর এটা হচ্ছে স্প্রেডিং। সাপোজ এইটা স্প্রেডিং ম্যাক্সিমাম ভ্যালুর 1/√2 যেটা হয়, যে যে ভ্যালু করেসপন্ড করে আর কি। তাহলে এটা হচ্ছে কি এন এভারেজ প্লাস সিগমা n/2, আর এটা হচ্ছে কি এন এভারেজ মাইনাস সিগমা n/2। তো এই স্প্রেডিংটা হচ্ছে সিগমা এন, ওই জন্য, ঠিক আছে, স্প্রেডিংটা হচ্ছে সিগমা এন। এবার যত এন বেশি হবে তত কি হবে, এন বেশি হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হবে যে এই স্প্রেডিংটা কমতে থাকবে আর এই এই ভ্যালুটা বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি লিটারেলি খুব হিউজ নাম্বার অফ পার্টিকেল নিই, ঠিক আছে, একদম তখন ডিস্ট্রিবিউশনটা একদম হয়তো এরকম শার্প হয়ে গেল, ঠিক আছে, এরকম শার্প হয়ে গেল এটা এন এভারেজ, অর্থাৎ শার্প ডিস্ট্রিবিউশন হবে আর কি। আর এন যদি আমি একদম পুরোপুরি ইনফিনিটি নিই তাহলে একটা লাইন জাস্ট উঠে যাবে, অন্য দুটোতে কিছুই থাকবে না, ঠিক আছে। সেটা তো আমরা জানি যে ডেল্টা এন বা সিগমা এন জিরো, স্প্রেডিং জিরো হবে, সেটা মাইক্রো ক্যানোনিক্যাল বা ক্যানোনিক্যাল কেস হবে। তো গ্র্যান্ড ক্যানোনিক্যালের ক্ষেত্রেও অ্যাট দ্য থার্মোডিনামিক লিমিট আমরা লিটারেলি একটা শার্প ডিস্ট্রিবিউশন পাবো, ঠিক আছে, এরকম শার্প ডিস্ট্রিবিউশন। সো কনসিডারিং দিস থার্মোডিনামিক লিমিট, ওকে, আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব, ঠিক আছে, যে অ্যাপ্রক্সিমেশন ইউজ করে আমরা এই গ্র্যান্ড পার্টিশন ফাংশনটাকে সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। তো সেই অ্যাপ্রক্সিমেশনকে বলা হয় স্যাডেল পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। স্যাডেল পয়েন্ট স্যাডেল পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। তো সেটা কিরকম না, বলা হচ্ছে যে ইফ দ্য ডিস্ট্রিবিউশন be very very sharp, then the sum of all terms will be approximated or approximately equal to the largest summand, ঠিক আছে। মানে সেটা কিরকম, যে সাপোজ আমি একটা সাম কনসিডার করছি সেরকম ভাবে যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস, এটা হচ্ছে একটা x স্টার বলে ডিনোট করলাম, সাপোজ xn। তো এই সামের মধ্যে এখানে অনেক আছে পার্টিকেল, ঠিক আছে, এবং এই যে টার্মগুলো আমি লিখেছি x1 x2 x3 x স্টার xn, এই যে x স্টার যে টার্মটা, এটা হচ্ছে কি মানে এখানে ডিস্ট্রিবিউশনটা শার্প হয়ে গেছে, মানে হয়তো এরকম আর কি, এরকম ভাবে এটা হয়তো x1 x2 x3, এটা হচ্ছে x স্টার, অর্থাৎ x স্টার হচ্ছে করেসপন্ডিংলি এই পয়েন্টে, x স্টার করেসপন্ডিং পয়েন্টে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে খুব শার্প। তো সেক্ষেত্রে আমরা দ্যাট উইল বি নিয়ারলি ইকুয়াল টু x স্টার আমরা লিখতে পারি, ঠিক আছে। মানে সবচেয়ে বেশি যে ভ্যালুটা এই সামের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট যে সামান্ড, লার্জেস্ট যে সামান্ড, সেটাকেই আমি কিন্তু সামের সঙ্গে নিয়ারলি ইকুয়াল আমরা করে নিতে পারি।
এটাকে বলা হচ্ছে স্যাডেল পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। তো একই রকমভাবে আমরা যদি গ্র্যান্ড পার্টিশন ফাংশন লিখি মিউ ভিটি, এটা আমরা এরকম লিখছি যে সামেশন ওভার এন নিউ অ্যান্ড নিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ নিউ মাইনাস এন নিউ অফ মিউ। ঠিক আছে, তো এখানে অনেকগুলো সাম আছে অ্যাকচুয়ালি, মানে অনেকগুলো টার্মের সাম আছে, আনরেস্ট্রিক্টেড সাম এখানে। কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউশনটা হাফ, অ্যাজ দ্য ডিস্ট্রিবিউশন is sharp at the thermodynamic limit, ওকে। তো যেহেতু থার্মোডিনামিক লিমিটে ডিস্ট্রিবিউশনটা শার্প, তাহলে আমি এই জেডটাকে লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু দ্য লার্জেস্ট সামান ভ্যালু, অর্থাৎ এটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস বিটা, এটাকে লিখলাম এইচ স্টার মাইনাস এন স্টার মিউ। ওকে, এন স্টার এইচ স্টার এগুলো হচ্ছে কি লার্জেস্ট সামান ভ্যালু, এইচ স্টার এন স্টার এগুলো হচ্ছে লার্জেস্ট সামান্ড ভ্যালু। ঠিক আছে, তো এটা হচ্ছে লার্জেস্ট সামান্ড ভ্যালু। নাও we have to make some connection with our known form of thermodynamics। ঠিক আছে, আমাদের যে known form of thermodynamics আছে তার সঙ্গে এই গ্র্যান্ড পার্টিশন ফাংশনের মধ্যে একটা রিলেশন বা কানেকশন আমাদের সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে বিষয়টাতে, এই যে লার্জেস্ট সামান্ড ভ্যালু অফ দ্য এনার্জি মানে হ্যামিল্টনিয়ান, এটা আমরা বলতে পারি যে ফ্রি এনার্জি ইন থার্মোডাইনামিক্স। ওকে, so H star will be Helmholtz free energy F, because at the thermodynamic limit যে ম্যাক্সিমাম এনার্জির ম্যাক্সিমাম শেয়ারটাই কিন্তু ফ্রি এনার্জিতে যায় আর কি। আনঅ্যাভেলেবল এনার্জি যেগুলো তার ভ্যালুটা কিন্তু খুব কম হয় আর কি, তো ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু ফ্রি এনার্জিতে যায়। তো তাই জন্য লার্জেস্ট সামান ভ্যালু ফর H star that will be F, and N star that will be N, that means number of particle in a thermodynamic system, so N star equal to N. So these parameters are thermodynamic parameters. These parameters are thermodynamic parameters. So Z of mu Vt equals to e to the power minus beta into F minus mu n. Okay, this one, and this F minus mu n, this is the new energy scale, the new energy scale. Okay, and this is called zeta, and zeta is grand potential. Zeta is called grand potential equals to m minus mu n, right? M minus mu n. And you know the form of F, Helmholtz free energy, which is E minus Ts minus mu n. All the parameters are thermodynamic parameters. So hence you can actually connect the thermodynamics, corresponding thermodynamics with the grand partition function, তাই না? কারণ গ্র্যান্ড পার্টিশন ফাংশনের সঙ্গে গ্র্যান্ড পোটেনশিয়ালের একটা রিলেশন আছে, আর গ্র্যান্ড পোটেনশিয়াল কিন্তু অ্যাকচুয়ালি ইট ক্যান বি এক্সপ্রেসড এক্সপ্লিসিটলি ইন দ্য ফর্ম অফ
থার্মোডাইনামিক প্যারামিটার্স। ওকে, হ্যাঁ, এখানে আমি এস লিখে দিয়েছি, ওটা তো এন হবে, তাই এন। ওকে, সো ই মাইনাস টিএস মাইনাস মিউ। তো তাহলে বুঝতেই পারছো যে এইভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল যে প্যারামিটার অর্থাৎ পার্টিশন ফাংশন তার সঙ্গে থার্মোডাইনামিক প্যারামিটার্সের যে রিলেশন আমরা এইভাবে আনতে পারি। এটা আমরা ক্যানোনিক্যাল কেসেও করেছিলাম, ঠিক আইডেন্টিক্যালি আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশনের ক্ষেত্রেও করলাম। ঠিক আছে, তবে এটা করার একটা ফায়দা হচ্ছে কি, এটা হচ্ছে মোর ন্যাচারাল ফিচার্স আমাকে দেবে, কারণ গ্র্যান্ড পার্টিশন ফাংশন বা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল ইজ দ্য ন্যাচারাল এনসেম্বল। এই জন্য ন্যাচারাল কেস হওয়ার জন্য আমরা এটা মোর রিলায়েবল অ্যানালিসিস আমরা করতে পারবো ক্যানোনিক্যাল এনসেম্বলের। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এখান থেকে আমি লিখতে পারি, আমি যদি বোথ সাইড লন নিয়ে নিই তাহলে ln of z mu vt that is equal to minus beta of xi. So xi equals to xi or zeta. Yes. So minus 1 by beta ln partition function mu vt. Okay. So this is e minus ts minus mu n equals to minus 1 by beta ln of z. ওকে, তো এই হচ্ছে আমার রিলেশন। এখন এই যে জিটা ইকুয়াল টু কত, ই মাইনাস টিএস মাইনাস মিউ এন, তাহলে ডি জিটা ইকুয়াল টু কত, ডিই মাইনাস টিডিএস মাইনাস এইচডিটি মাইনাস মিউ ডিএন মাইনাস এনডিবি। ঠিক আছে, তো আমরা জানি যে টিডিএস ইকুয়ালস টু ডিই প্লাস পিডিভি মাইনাস মিউ ডিএন, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো সেক্ষেত্রে আমরা ডিজিটাকে লিখতে পারি মাইনাস পিডিভি, কারণ এইটা 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 মিলে মাইনাস পিডিভি, সো মাইনাস পিডিভি মাইনাস এসডিটি মাইনাস এনডিবি। ওকে, তো সেক্ষেত্রে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ডেল জিটা বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড মিউ। ওকে, এস ইকুয়াল টু মাইনাস ডেল জিটা বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মিউ অ্যান্ড এন ইকুয়াল টু মাইনাস ডেল জিটা বাই ডেল মিউ অ্যাট কনস্ট্যান্ট ভিটি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু থার্মোডাইনামিক প্যারামিটার্সগুলো পেয়ে যাব। আগে আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশন বের করব ডিফারেন্ট সিস্টেমের, তারপর সেখান থেকে গ্র্যান্ড পোটেনশিয়াল পেয়ে যাব এই রিলেশন অনুযায়ী, এই রিলেশন অনুযায়ী। ঠিক আছে, তারপর আমরা সেটা ইউজ করে আমরা কিন্তু এই থার্মোডাইনামিক প্যারামিটারগুলো অবটেন করতে পারবো। স্পেশালি এই যে পি সমান রিলেশন, এখান থেকে আমরা কিন্তু ইকুয়েশন অফ স্টেট পেয়ে যাব সিস্টেমটা, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। এটা থেকে আমরা এন্ট্রপি পেয়ে যাব। তোমরা জানো এন্ট্রপি হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট একটা থার্মোডাইনামিক প্যারামিটার্স, এখান থেকে নাম্বার অফ পার্টিকেল আমরা পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আমরা দেখব যে একটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু থার্মোডাইনামিক্সটাকে অবটেন করতে পারি। তো তোমাদের এই যে সিলেবাস, সেখানে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে যেমন বোস গ্যাস, ফার্মি গ্যাস, বোসন সিস্টেম, ফার্মিয়ন সিস্টেম, এদের জন্য এই গ্র্যান্ড পার্টিশন ফাংশন বের করতে হবে, আর সেখান থেকে এই থার্মোডাইনামিক যে অ্যাসপেক্টগুলো সেগুলো তোমাদের বিভিন্ন ডেরিভেশন এগুলো তোমাদের জানতে হবে। তবে আজকে আমরা ওগুলো আমরা পরের দিন থেকে করব। আজকে আমরা একটা আইডিয়াল গ্যাস সিস্টেমের জন্য এই গ্র্যান্ড পার্টিশন ফাংশন বের করব।
আছে আইডিয়াল গ্যাস সিস্টেম। তো আইডিয়াল গ্যাস সিস্টেম মানে তারা নন ইন্টারঅ্যাক্টিং হয়, তবে ডিস্টিংগুইশেবল আমরা ধরতে পারবো না, তাই না? কারণ অ্যাকচুয়ালি আমরা দেখেছি যখন গিবস প্যারাডক্সের রিজলিউশন হলো, সেখানে গিবস একটা কারেকশন দিয়েছিলেন যে ওখানে যদি আমি আইডেন্টিক্যাল পার্টিকেলের মতো ধরি তাহলে ওই পার্টিশন ফাংশনকে একটা এন ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এর ক্ষেত্রে জেড অফ মিউ ভিটি that is equal to summation over n nu from 0 to infinity e to the power mu beta n nu into t v n nu। এটা হচ্ছে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন, ঠিক আছে? তো জেড ইকুয়াল আচ্ছা টিভি এন নিউ, এটা হচ্ছে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন। তো এর ফর্ম কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো এটা আগে আমরা বের করেছিলাম, তাহলে কত হবে? ভি টু দি পাওয়ার এন নিউ বাই এইচ টু দি পাওয়ার 3n নিউ, এটা তারপরে ছিল হচ্ছে টোয়াইস পাই এম বাই বিটা হোল টু দি পাওয়ার 3n নিউ বাই 2, এটা ছিল। আর ওই গিবসের কারেকশানের জন্য, আইডেন্টিক্যাল পার্টিকেল কারেকশানের জন্য আমাকে একটা এন নিউ ফ্যাক্টরিয়াল এখানে আনতে হবে, ঠিক আছে? একটু মনে করে দেখো, রিলেট করার চেষ্টা করো। এই জিনিসটা অ্যাকচুয়ালি ছিল যা অরিজিনাল পার্টিশন ফাংশন, যদি সেটা ডিস্টিংগুইশেবল পার্টিকেল না হয়, আইডেন্টিক্যাল হয়, গিবস রেজলিউশন যেটা ছিল এন নিউ ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ডিভাইড করতাম। ওকে, তাহলে এই বিষয়টা যদি আমরা এখানে পুট করি তাহলে জেড অফ মিউ ভিটি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশন ওভার এন নিউ ফ্রম 0 টু ইনফিনিটি, তারপর হচ্ছে 1 বাই এন নিউ ফ্যাক্টরিয়াল। ওকে, আর বাকি কি আছে? ভি ভি বাই এইচ কিউব টোয়াইস পাই এম বাই বিটা হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার এন নিউ। আচ্ছা, আমি বাকি টার্মটাকে ওর সঙ্গে ইনক্লুড করে নিচ্ছি, তাহলে কত? ই টু দি পাওয়ার মিউ বিটা। ওকে, টু দি পাওয়ার মিউ বিটা পুরোটা টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমরা এক্স ধরি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে যদি এক্স ধরি, তাহলে এটাকে আমরা লিখব সামেশন ওভার এন নিউ ফ্রম 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন নিউ বাই এন নিউ ফ্যাক্টরিয়াল। এবং তোমরা জানো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজ, তাই জন্য এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, মানে এক্সপোনেনশিয়াল অফ এক্স। তাহলে আমরা দেখব যে জেড অফ মিউ ভিটি যেটা আসছে সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অফ কত? ভি বাই এইচ কিউব টোয়াইস পাই এম বাই বিটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মিউ বিটা। তো এই হচ্ছে গ্র্যান্ড পার্টিশন ফাংশন ফর আইডিয়াল গ্যাস সিস্টেম। এবার এটা ইউজ করে তোমাদের জন্য আমি টাস্ক দিলাম যে এখান থেকে পি এস এন এগুলো হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। দেখো, অ্যাকচুয়ালি এটাই আমার উইকনেস আর কি, হ্যাঁ, কারণ আমি ক্যালকুলেশনে খুব উইক, ভুল হয়ে যায়, তাই জন্যই কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে এগুলো দিলাম। হ্যাঁ, এটা তোমাদের টেস্ট করার জন্য নয়, তা তোমরা চেক করে আমাকে জানাবে, ঠিক আছে? গ্রুপে জানাবে, কমেন্টে জানাবে যে কি রেজাল্ট পেলে। তারপর সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমি আবার পরের ক্লাস থেকে প্রসিড করব, তারপর বোস গ্যাস, ফার্মি গ্যাস সেগুলো নিয়েও আলোচনা হবে। তো আজকে এই অবধি, ঠিক আছে? তো তোমরা এই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে।